এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট একটি বহুল প্রচলিত ইনসিটু বা ফিল্ড টেস্ট। এই টেস্টে একটি স্প্লিট ব্যারেল স্যাম্পলার ড্রাইভ করে রিপ্রেজেন্টেটিভ সয়েল স্যাম্পল কালেক্ট করা হয় এবং স্যাম্পলার পেনিট্রেট করার সময় রেজিস্ট্যান্স মেজার করে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা হয়। এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটি শুধুমাত্র স্যান্ডি সয়েলের ক্ষেত্রে উপযোগী, কিন্তু আমাদের দেশে সকল সয়েলের জন্যই এই টেস্টটি ঢালাওভাবে করা হয়ে থাকে এবং প্রাপ্ত রেজাল্টের ভিত্তিতে ফাউন্ডেশন ডিজাইন করা হয়, যা মোটেই উচিত নয়। এসপিটি টেস্ট করার জন্য প্রথমে 100 মিলিমিটার ডায়ামিটারের বোরিং করা হয় এবং 1 থেকে 1.5 মিটার পরপর এই টেস্টটি করা হয়। এই টেস্ট করার জন্য স্প্লিট স্পুন স্যাম্পলারকে হ্যামারিং করে মাটির ভেতরে প্রবেশ করানো হয়। এই জিনিসটা দেখতেছেন, এটাকে বলা হয় স্প্লিট স্পুন। স্প্লিট স্পুন বলার কিন্তু একটা কারণ আছে, এটা অনেকগুলো পার্ট আছে। এটাকে বলে অ্যাডাপ্টার। এর ভিতরে একটা নন রিটার্ন ভালভ আছে, এরকম নড়ালে বোঝা যায়। এর ভিতরে ভালভ আছে, এর ভিতরে পানি এদিকে যেতে পারবে কিন্তু এদিক থেকে আসতে পারবে না। এটা যখন এইভাবে থাকে, এদিক থেকে যেন পানিটা না ঢুকতে পারে, তখন এই ভালভটা বন্ধ থাকে। এটা নন রিটার্ন ভালভ, এটা থাকাটা খুব জরুরি। এটা না থাকলে আপনার রিকভারি হবে না, এবং রিকভারি না হলে আপনার এসপিটি স্যাম্পল কালেকশন হবে না। যে কোনো জায়গায় ফিল্ড ওয়ার্কে এই জিনিসটা দেখাটা খুব জরুরি যে এই নন রিটার্ন ভালভটা আছে কিনা। এইভাবে নাড়ালে এটা বোঝা যাবে। অনেক সময় অ্যাডাপ্টারটির ভেতরে মাটি জমে থাকার ফলে এই বলটি ঠিকমতো কাজ করে না। এজন্য অ্যাডাপ্টারটির ভেতরে পানি ঢেলে পরীক্ষা করে দেখতে হবে বলটি ঠিকমতো কাজ করছে কিনা। যদি ভেতরে বলটি আটকে থাকে তবে তা অবশ্যই পরিষ্কার করতে হবে। এই যে পার্টটুকু আমি খুলতেছি, এটা হলো কাটিং শু বলা হয়। এটার এসপিটির উপর একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেটা হলো এর ইনসাইড ডায়ামিটার, আউটসাইড ডায়ামিটার, এবং এই যে এজ দেখতেছেন, এই এজের একটা, এই যে এখানে এজ দেখতেছেন, এর একটা পার্টিকুলার সাইজ আছে। এই যে এখানে একটা এজ আছে। এটা হয় কি, এটা বারবার ইউজ করতে করতে এটা শার্প হয়ে যায়। তো শার্প হয়ে গেলে এটা চোখাও যখন হয়ে যায়, তখন উপর থেকে ব্লো যখন দেয়, তখন খুব কম ব্লোজে সে ভিতরে পেনিট্রেট করে যায়। যার জন্য এইটার এই কাটিং শুটার একটা ইম্প্যাক্ট স্পিডের উপরে আছে। তো ফিল্ডে গিয়ে দেখা যায় যে এইটা থাকে না। নর্মালি একটা এই স্পুন বানানোর পরে বারবার ইউজ করতে করতে ওইটার যখন সমান হয়ে যায়, ধারালো হয়ে যায়, তারপরেও ওই দিয়েই কাজ করতে থাকে লোকজন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ফিল্ডে গেলেই দেখতে হবে যেমন কাটিং শুর ডাইমেনশনটা ঠিক আছে। আর যে কারণে আমরা এটাকে স্প্লিট স্পুন বললাম, এটা এইভাবে থাকে এই জিনিসটা। এটা একটা স্পুন, এর ভিতরে সয়েল ঢুকে যায়। এটাকে বের করার জন্য এটাকে 2 ভাগ করা হয়। 2 ভাগ করে এখানে স্যাম্পল থাকবে, তারপর স্যাম্পলটা এখান থেকে কালেকশন করে আমরা প্রিজার্ভ করি হলো ল্যাবরেটরি টেস্টের জন্য। বিশেষ করে ডিস্টার্ব সয়েল স্যাম্পল হলো, এটাকে বলা হয় ডিস্টার্ব সয়েল স্যাম্পল। এবং ডিস্টার্ব সয়েল স্যাম্পলের উপর নর্মালি রুটিন টেস্ট যেগুলো করা হয়, সেগুলো এই স্যাম্পল থেকে করার জন্য এটাকে ল্যাবরেটরিতে হয়। নির্দিষ্ট ডেপথ পর্যন্ত বোরিং করা হয়ে গেলে ড্রিলিং রডের সাথে স্প্লিট স্পুনটি লাগিয়ে বোরহোলের ভেতরে প্রবেশ করানো হয়। এ সময় খেয়াল রাখতে হবে হ্যামারের ওজন সঠিক আছে কিনা, বোরহোল ড্রিলিং ফ্লুইড দ্বারা পূর্ণ আছে কিনা, বোরহোলের বটমের ডেপথ সঠিকভাবে মাপা হয়েছে কিনা। এসপিটি টেস্ট করার জন্য ড্রিলিং রডের গায়ে 6 ইঞ্চি পরপর চক দিয়ে দাগ দেওয়া হয়, যার সাহায্যে প্রতি 6 ইঞ্চি পেনিট্রেট করতে কতগুলো ব্লো প্রয়োজন তা পরিমাপ করা হয়। এইটুকু 150 মিলিমিটার, এইটু 150 মিলিমিটার, এই 150 মিলিমিটার, টোটাল 460 মিলিমিটার আমরা পেনিট্রেট করব এই হ্যামার দিয়া হ্যামারিং করে। এবং ইচ 150 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমরা ব্লো কাউন্ট করব, মানে কয়টা বাড়ি লাগলো, কয়টা হ্যামারিং ব্লো আমাকে দিতে হলো। এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব, এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব, এবং এটার জন্য আলাদাভাবে কাউন্ট করব। সে কথার কথায় এখানে 4টা ব্লোজ লাগলো, এখানে 5টা লাগলো, এবং এখানে 6টা লাগলো। তাহলে এই প্রথম যে 4টা লাগলো, এটা আমরা বলি হলো সেট ফর সেটিং দ্য স্পুন। এটা কিন্তু আমরা এসপিটি ভ্যালুর মধ্যে কাউন্ট করব না। পরের এই যে 150 এবং 150, এই 300 মিলিমিটার পেনিট্রেশনের জন্য
এইটার ব্লোজ এবং এইটার ব্লোজ দুইটা যোগ করে একসঙ্গে হলো এন ভ্যালু, এসপিটি এন ভ্যালু। আচ্ছা, এখানে যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম সেটা হলো এই যে দাগটা দেখতেছেন, এখান থেকে এটা হলো 760 মিলিমিটার হ্যামারটা এখানে আসবে, এখানে আসার পরে ফ্রি ফল হবে এই পর্যন্ত, এবং এটাই হলো একটা ব্লো। যদি হ্যামার এইখান থেকে ব্লো দেয়, এই দাগের যদি উপরে উঠে যায়, তাহলে ওর এনার্জি এখানে বেশি যাবে। এনার্জি বেশি যাওয়া মানে হলো এন ভ্যালু কমে যাবে। আর যদি হ্যামারটা এখানে থাকে, দেখি সে দাগের নিচে কোনো কারণে যেহেতু ম্যানুয়ালি কন্ট্রোল করতেছে, দাগের নিচে চলে আসবে, তার মানে এনার্জি কম যাচ্ছে, এখানে স্পিডি কিন্তু বেশি শো করবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যে এই হ্যামারটা কোথা থেকে কতখানি ড্রপে আমি এটাকে এই ব্লোজটা দিচ্ছি। হ্যামারের হাইট অফ ড্রপ অ্যাকুরেট রাখার জন্য অটো ট্রিপ হ্যামার ব্যবহার করা যেতে পারে। এই হ্যামারটি 760 মিলিমিটার হাইটে ওঠার সাথে সাথে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে, ফলে হাইট অফ ড্রপ সঠিকভাবে মেইনটেইন করা সহজ হবে। এসপিটি টেস্ট শেষ করার পর স্প্লিট স্পুন থেকে স্যাম্পল কালেক্ট করা হয়। এ সময় সয়েলটির রিকভারি মাপতে হবে। স্পুনটি শুরুর প্রান্ত থেকে যতদূর পর্যন্ত সয়েল আছে সেই দূরত্ব হচ্ছে রিকভারি। রিকভারি পরিমাপ করার পর গ্রেইন সাইজ অ্যানালাইসিস এবং ল্যাবরেটরি টেস্ট করার জন্য সয়েল স্যাম্পল কালেক্ট করা হয়। এ সময় স্যাম্পলগুলোকে ভালোভাবে সিল করতে হবে যেন ময়েশ্চার লস না হয়, এবং স্যাম্পলটির ডেপথ এবং বোরহোলের নাম্বার লিখে রাখতে হবে।